আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমার আজকের এই ভিডিওটি হচ্ছে আমার ভ্লগিং লাইফে সর্বসেরা এক্সপ্লোরিং। সো সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটাতে আমি দেখিয়েছি বাংলাদেশের অন্যতম পার্বত্য অঞ্চল রাঙামাটি থেকে খাগড়াছড়ির মাইনি পর্যন্ত কিভাবে যাওয়া যায়, এবং এখানে পদে পদে আছে অতি রহস্য, সৌন্দর্য, পাহাড়, নদী, এর অপরূপ যে রসায়ন সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিওটা দেখলে আপনি সত্যি বুঝতে পারবেন বাংলাদেশ কতটা সুন্দর। আমি আমার মতো করে সর্বোচ্চ সুন্দরভাবে উপস্থাপন করে চেষ্টা করেছি আপনাদের সামনে আমার আজকের এই ভিডিওটা নিবেদন করতে। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই ভিডিওর এক্সপ্লোরিংটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এবং দর্শক, আরও একটা বিষয় বলি, এটাই হচ্ছে আমার চ্যানেলের সবচাইতে বড় এবং লং ভিডিও এবং সবচাইতে বড় ভ্লগিং ভিডিও। মূলত আমি একজন প্রফেশনাল ভ্লগার নই, তবে ঘুরতে অনেক ভালোবাসি, বেড়াতে অনেক ভালোবাসি, দেশকে অনেক ভালোবাসি, তাই দেশকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হোয়াটসঅ্যাপ গাইস, সকলকে স্বাগত জানাচ্ছি রাঙামাটি থেকে। এখন বাজছে সকাল 6টা। আমার আজকের জার্নি হচ্ছে রাঙামাটি থেকে একদম মাইনি পর্যন্ত, তারপর সেখান থেকে যাব দীঘিনালা, তারপর সেখান থেকে খাগড়াছড়ি। সো গাইস, আজকের এই জার্নিটা আমার এখন পর্যন্ত যতগুলো ভিডিও ব্লগ আছে তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় এবং অ্যাট্রাক্টিভ হতে চলেছে। সো অবশ্যই না টেনে শুরু থেকে ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে বের হয়ে যাবো, আর দেরি করবো না, কারণ এখন 6টা বাজছে। আমার ফ্রেশ হতে, নাস্তা করতে কমপক্ষে সব মিলিয়ে 1 ঘন্টা সময় লাগবে। 7:30টায় হচ্ছে আমার ফার্স্ট লঞ্চ। সেই লঞ্চটা ধরে আমি কাপ্তাই লেক দিয়ে সোজা চলে যাব মাইনি। দেখতে থাকুন এবং পাহাড়ের অপূর্ব দৃশ্যগুলো দেখার জন্য রেডি হন। সো গাইস, নাও আই এম রেডি ফর চেক আউট ফ্রম দিস হোটেল। এখন আমি বের হয়ে যাব। আমার সময় এখন প্রায় 6:50 বাজতেছে। সো আমি এখন সোজা চলে যাব রিজার্ভ বাজার জেটি ঘাট, এবং সেখান থেকেই রওনা দিব নৌকায় করে সোজা মাইনি। নৌকা বলতে লঞ্চ আর কি, তবে কাঠের লঞ্চ। এগুলো একটা স্টিলের লঞ্চ না। তো আমি রেডি, আমার ছোট্ট ব্যাগটাও রেডি। এটাই আমার সংসার, সারা দেশ ঘুরছি। সেই পরিক্রমায় এখন আছি রাঙামাটি থেকে এখন সোজা চলে যাব খাগড়াছড়ি, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। সো দেখতে থাকুন বিয়ার মাসুদ ব্লগ, সাথে থাকুন। ইনশাল্লাহ সারা দেশ নয়, একদিন সারা পৃথিবী এক্সপ্লোর। শীতের সকাল, নাস্তা শেষ করে দ্রুত রওনা দিয়েছি লঞ্চ ধরার জন্য, কারণ সময় একেবারেই কম। আমরা এখন পৌঁছে গেছি রিজার্ভ বাজার ঘাটে। যে বড় বড় ট্রাকগুলো দেখছেন, এগুলো থেকে পণ্য খালাস হবে এবং চলে যাবে লঞ্চে, এবং লঞ্চে করে রাঙামাটির বিভিন্ন উপজেলা, যেমন বরকল আছে, তারপর আরও দূরে আছে মারিশা, এই সমস্ত জায়গাগুলোতে চলে যাবে। তারপর সাজেক, এই সমস্ত জায়গায় কিন্তু নৌকাই হচ্ছে এখান থেকে যাওয়ার একমাত্র মাধ্যম, যদিও বা হয়তো আমরা অনেকেই সেটা জানি না। তো যাই হোক, আমি এখন কিন্তু জেটি ঘাটের দিকে যাচ্ছি বন্ধুরা। এই যে সামনে দেখছেন জেটি ঘাট। এবং আরও একটা বিষয় বলে রাখি, এই প্রথম বাংলাদেশে আমি একটা জেটি ঘাট পেলাম যেখানে কোনো প্রকার টোল লাগে না বন্ধুরা। আমি বাংলাদেশের অনেক জেটি ঘাটে গেছি, নারায়ণগঞ্জ, ঢাকার সদরঘাট তো আছে, মুন্সিগঞ্জ, বরিশাল, চাঁদপুর, সব জায়গাতেই কিন্তু এই ঘাটে ঢোকার সময়তে 5 টাকা বা 10 টাকা জনপ্রতি দিতে হয়। কিন্তু এই প্রথম বাংলাদেশে একটা ঘাট পেলাম যেখানে কোনো প্রকার টোল লাগে না বন্ধুরা। যাই হোক, দেখতে থাকুন। আমরা এবার উঠতেছি জেটি ঘাটে। এই যে দেখছেন বড় 3টা কাঠের পাটাতন মেলে ধরা আছে, এটা দিয়ে আমরা উঠতেছি। এবং সামনে দেখতেছেন কাঠের বড় বড় লঞ্চ বা নৌকা বা জাহাজ, যাই বলুন না কেন। এই যে এটা হচ্ছে আমাদের লঞ্চ বা আমাদের আজকের জাহাজ। এটাই হচ্ছে সোজা যাচ্ছে মাইনির উদ্দেশ্যে। ভাই, মাইনি না এটা? হ্যাঁ। না না না,
একদম জাস্ট টাইম সকাল 7:30টায় আমাদের বোট ছেড়ে দিল এবং আমার মনে হচ্ছে যে এতে কমপক্ষে 300-400 মানুষ উঠেছে এবং বোটটা অনেক বড় যথেষ্ট বড়, বা আমার মনে হয় যে আরও বেশি হবে, 300-400 মানুষেরও বেশি হবে এবং প্রচুর মালামাল লোড করা হলো এবং এটাই হচ্ছে ফার্স্ট ট্রিপ আর কি মারিশা মাইনি রোডে। তো আমি তো আর মারিশা পর্যন্ত যাব না, এটা কিন্তু একদম বাঘাইছড়ি পর্যন্ত যাবে বন্ধুরা। আর বাঘাইছড়ি যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা এখান থেকে। তার মানে চিন্তা করুন কত লম্বা একটা রুটে আমরা জার্নি করছি। অবশ্য আমি চলে যাব মাইনি যেতে লাগবে এখান থেকে 4 ঘন্টা বা 4.5 ঘন্টা। তো আমরা কিন্তু জাস্ট 4.5 ঘন্টা লাগেনি, আমাদের 4 ঘন্টাতে আমরা পৌঁছে গেছি। তো আমাদের নৌকা ছাড়ছে বন্ধুরা, দেখুন কাপ্তাই লেকে এইটাই আমার প্রথম ভ্রমণ। এর আগেও কাপ্তাই লেকে অনেকবার এসেছি কিন্তু আসলে ভ্রমণ করা হয়নি, আর এই ভ্রমণটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ভ্রমণ। নীল জলরাশির রঙটাকেও সবুজ মনে হচ্ছে, এর কারণ হচ্ছে এই যে সবুজ পাহাড় আর তারই প্রতিচ্ছবি এই পানিতে প্রতিফলিত হচ্ছে। দূরে যে সুন্দর চকচকে গ্রামটাকে দেখলেন, এই গ্রামটা একটা আদিবাসী গ্রাম এবং একটি দ্বীপ। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, কাপ্তাইয়ে সম্ভবত কয়েক হাজার দ্বীপ আছে এই কাপ্তাই লেকে। এই ছোট ছোট দ্বীপগুলোই এই কাপ্তাই লেকের সৌন্দর্য বাড়িয়েছে, রাঙামাটির সৌন্দর্য বাড়িয়েছে এবং রাঙামাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে প্রত্যেকটা দ্বীপেই মানুষ বসবাস করে, বিষয়টা এমন নয়। কোনো কোনো ছোট ছোট দ্বীপ আছে যেগুলোতে শুধু জুম চাষ বা চাষাবাদ হয়। আমাদের পিছনে আরও একটা বোট আসছে, এটা সম্ভবত আমার মনে হয় এটা বরকলের দিকে যাবে। তো আপনাদেরকে দেখাই, আমরা এখন যাচ্ছি, আমাদের আশেপাশে অনেক ছোট ছোট দ্বীপ, বিশেষ করে এই যে এই দ্বীপটা একটু বড় দ্বীপ এবং এটা জনবহুল দ্বীপ। এবং এখানে যে দোকানগুলো দেখছেন, মানে এগুলো দোকান প্লাস বাড়ি দুটোই, মানে রাত্রেবেলায় বাড়ি, দিনের বেলায় দোকান, এবং এগুলো সবই আদিবাসীদের। আর এটা হচ্ছে একটা বিশেষ পর্যটন স্থান। জায়গাটার নামটা কি সেটা আমি আসলে বুঝতে পারলাম না, তবে একটা জিনিস দেখলাম যে এখানে প্রচুর পর্যটক আসে। এবং আমি যে নৌকার মধ্যেও অনেকে বলতে শুনলাম যে এখানে যারা ডে ট্যুরে আসবে তারা নৌকা রিজার্ভ করে এখানে আসতে পারে এবং এখানে পাহাড়ি দোকানগুলো থেকে চাইলে কেনাকাটা করতে পারে। এবং এখানে যে দেখলেন দূরে একটা বুদ্ধ মূর্তি, এই বুদ্ধ মূর্তি যে দেখা যাচ্ছে, এই বুদ্ধ মূর্তিটা হচ্ছে এখানকার অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। এবং এখানে একটা বুদ্ধ মন্দির আছে পাহাড়ের উপরে। সব মিলিয়ে সত্যি অসাম। কোন কবি যেন একটা কথা বলেছিল না, একটা গান লিখেছিল, আপনারা সবাই হয়তো জানেন, নদী পাড় সবুজ শাড়ি জড়িয়ে পড়েছ বেশ, ও আমার দেশ, ও আমার রূপবতী দেশ। তো সত্যি রাঙামাটি না আসলে দেশের সৌন্দর্যের প্রতি মানে একটা কি বলবো, একটা ভ্যাকুয়াম থেকেই যেত, যেটা সত্যি আজকে আমার পূর্ণ হলো। এবং আমি আশাবাদী আগামীতে আমি বাঘাইছড়িও যাব এবং হরিণা পর্যন্ত যাব ঘুরতে। শুনেছি এটা হচ্ছে মিজোরাম বর্ডারে এবং অনেক অনেক দূরের পথ, যেতে একদিন আসতে একদিন। তো ইনশাল্লাহ এর মধ্যে একদিন সময় করে যাব। আর আজকের যে ট্যুরটা এটা হচ্ছে মাইনি, আসলে আমি কোম্পানিতে চাকরি করি, সেই সুবাদেই যাওয়া আর কি, এটাই হচ্ছে মূল কারণ। তো দর্শক, আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি বরকল উপজেলার, মানে বরকল উপজেলা সদর তো অনেক দূরে, মানে কাছাকাছি চলে এসেছি। আমাদেরকে যে আমাদের নৌকার একজন স্টাফ ছিল, তিনি এসে বললেন যে আপাতত যেন আমরা ভিডিওটা বন্ধ করি। এই যে বরকল স্বাগত জানাচ্ছে আমাদেরকে, যে দেখতে পাচ্ছেন স্বাগতম বরকল উপজেলা। এখানে একটা আর্মি ক্যাম্প আছে
এবং আরেকটু সামনে হচ্ছে সেনাবাহিনী চেকপোস্ট। সেখানে নৌকা দাঁড়াবে এবং সেনাবাহিনী চেক করবে, কারণ এই এলাকাগুলো যেহেতু কিছুটা মানে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান আছে, তাই সেনাবাহিনী জায়গায় জায়গায় ডিউটি করে এবং পাহারা দেয়। এটা হচ্ছে লঞ্চের ভিতরের অবস্থা, বা বলতে পারেন এটা হচ্ছে এই লঞ্চের ফার্স্ট ক্লাস সিট, নিচেরটা হচ্ছে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস। যাই হোক, এবার আমি অবস্থান করছি আমাদের বোটের একদম পিছনে, এবং এখান থেকে লুকসটা সত্যি অসাধারণ লাগছে। আসলে সামনে থেকে তো এতক্ষণ শট নিলাম, পিছন থেকে নেওয়ার মজাটা আসলে আরেকটু অন্যরকম, আরেকটু ব্যতিক্রম, এবং সত্যি অসাম, বলতেই হবে অসাম অসাম। দুই দিকে উঁচু পাহাড়, মাঝখানে নদী, আর সেই নদীর কলকল ধ্বনিতে এগিয়ে যাচ্ছি আমরা বোটে করে সামনের দিকে। আশেপাশে ছোট কিছু নৌকা দেখা যাচ্ছে, যে নৌকাগুলো মূলত মৎস্য শিকার করছে। এবং এই দ্বীপের, মানে এখানে তো হাজার হাজার দ্বীপ, এই সমস্ত দ্বীপের মানুষের অন্যতম জীবিকা হচ্ছে মৎস্য শিকার। এই যে সামনে একটা নৌকা দেখছেন, এই নৌকাটাও কিন্তু মৎস্য শিকার করছে। আর মৎস্য শিকার সাথে সাথে জুম চাষ, তো বিশেষ করে পাহাড়ের সব এলাকাতেই কিন্তু জুম চাষ সম্ভব হয় না। সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এই সমস্ত পাহাড়গুলোতে আসলে নর্মালি কোনো চাষাবাদ সম্ভব নয়। সুতরাং এখানে মৎস্য শিকারটাই হচ্ছে অন্যতম একটা জীবিকার মাধ্যম আর কি। শুভলং পার হলাম, অর্থাৎ আমাদের প্রথম যাত্রাবিরতি এবং আর্মি চেকপোস্ট পার হয়ে এখন আবারও এগিয়ে চলেছি। সামনে গিয়ে আমরা থামবো লংগদু, এবং লংগদুর পরেই হচ্ছে মাইনি। তো বন্ধুরা, এর মধ্যে বলে ফেলি খরচ কেমন হতে পারে এই কাঠের বোটে ভ্রমণে। বন্ধুরা, আপনি যদি কাঠের বোটে ভ্রমণ করেন, তো ভ্রমণ মাত্র 200 টাকা, মানে আপনার ভাড়া মাত্র 200 টাকা। আর আপনি যদি স্পিড বোটে করে যাতায়াত করেন, সেক্ষেত্রে 800 থেকে 1200 টাকা পর্যন্ত পড়তে পারে জনপ্রতি। তো এই হচ্ছে ভাড়া খরচ, এবং সময় লাগবে সব মিলিয়ে বলা যায় 4 থেকে 4.5 ঘন্টা। আর স্পিড বোটে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। এই যে স্পিড বোটগুলো দেখছেন, এগুলো ওই মাইনির ওই সাইড থেকে আসছে, সোজা চলে যাবে রাঙামাটি। এগুলো হচ্ছে জনপ্রতি 800 থেকে 1200 টাকা ভাড়া। তো এখন আমরা যে এলাকাটা দিয়ে যাচ্ছি, এলাকাতে পাহাড়ের পরিমাণ কম, তবে দ্বীপের পরিমাণ অনেক বেশি, এবং ছোট ছোট দ্বীপ চারিদিকে। তাই আমাদের বোটকেও অনেকটা আঁকিবুকি করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। হাই। এই যে বাঁশের বহর দেখছেন, এটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে একটা নৌকাতে। মানে এইরকম বিশাল বিশাল বাঁশের বহরগুলো একটা একটা করে টেনে নিয়ে যায় একটা একটা নৌকাতে, এবং খুব ধীরে ধীরে নৌকাগুলো চলে।
এবং সত্যি কথা, বাংলাদেশের বাঁশের অনেক বড় একটা সাপ্লায়ার হচ্ছে এই পার্বত্য জেলাগুলো, বিশেষ করে এই 3 জেলা। এটা হচ্ছে নিচতলার ক্যান্টিন। অনেকক্ষণ যাবত, মানে প্রায় 3 ঘন্টা হয়ে গেল লঞ্চে উঠেছি। চায়ের তেষ্টা পাওয়ার কারণে এখানে আসলাম চা খেতে। তো পার কাপ খুব বেশি না, মাত্র 15 টাকা করে নিল। চা খেতে খেতে একটু জানালার ধারে এবার বসেছি। জানালার ধারে বসে বাইরের দৃশ্যটাও অবলোকন করছি। এবার জলরাশি নীল আর সবুজে মনে হচ্ছে মিশে গেছে, এবং শীতের হালকা বাতাস গায়ে এসে লাগছে। আসলে অনুভূতিটা একেবারে অন্যরকম। এবারে একটা দৃশ্য দেখায় আপনাদেরকে। এই দ্বীপের কিছু যাত্রী ছিল, তারা নামবে, কিন্তু নামার জন্য এই বোট এখানে কিন্তু বার্থিং করবে না, তাই একটা ছোট্ট নৌকা, ইঞ্জিনবাহী ছোট্ট একটা ডিঙ্গি নৌকা এগিয়ে আসছে তাদেরকে রিসিভ করার জন্য। আমি সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি খুব অসম। নৌকাটা লেগেছে। এখন এই যে আমি নিচেও যাচ্ছি নিচতলাতে দৃশ্যটা ধারণ করার জন্য। নিচ দিয়ে আসলে একটা যাওয়ার একটা রাস্তা আছে, সেটা আমার জানা ছিল না। এটা হচ্ছে নৌকার নিচতলা বা 3য় শ্রেণীর ডেকও বলতে পারেন আর কি। এই যে সামনে যে যাত্রীগুলো দেখছেন, এরা সবাই নেমে যাবে হচ্ছে এই নৌকাতে। এই নৌকাতে করে তারা উঠবে। সেই দৃশ্যটাই আমি একটু ধারণ করার চেষ্টা করছি। এটাই হচ্ছে ইঞ্জিন রুম, এবং এই ইঞ্জিনের যিনি চুগান তিনি ভিতরে বসে আছে, দেখতে পেলেন আপনারা। এখন আমি আবার ওপরের দিকে যাব। দর্শক, আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড হল্টে। এটা হচ্ছে লংগদু। আর এই লংগদু সেই লংগদু যা কিনা ভ্রমণ পিপাসুদের এক অন্যতম পিপাসা পূরণের স্থান। এই সেই লংগদু। আপনারা দেখতে পাচ্ছেন লংগদু ঘাট। সত্যি অসাম, অসাধারণ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এত সুন্দর জায়গাটা আল্লাহ তাআলা দেখার তৌফিক দিয়েছে, এবং এই জায়গাতে কাজ করার সুযোগ আমাকে করে দিয়েছে। তো এইখানে বেশিক্ষণ হল্ট করবে না, যাত্রী নামা আর ওঠা, এই কাজটা শেষ হয়ে গেলে পুনরায় আবার রওনা দিবে। এরপরের স্টপেজটাই হচ্ছে মাইনি, সেখানে আমি নেমে যাব। আমাদের সেকেন্ড হল্টের বার্থিং টাইম শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের বোট আবার ছেড়ে দিচ্ছে। আর কিছুক্ষণ বাদেই আমরা পৌঁছে যাব মাইনি, এবং আমারই ভ্লগটাও শেষ হবে। তো দর্শক, আপনাদেরকে বলে রাখি যে আমার ইউটিউবিং লাইফে এই প্রথম, মানে এতটা আমি নিজের কাছে নিজে মানে এক্সাইটেড হয়েছি। এত সুন্দর দৃশ্য আসলে এর আগে কখনো আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি। ইতিপূর্বে আমি ইন্ডিয়া গিয়েছি, তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশের আরও প্রায় 50টার উপরে জেলা ঘুরেছি। এত সুন্দর আমার কখনো লাগেনি। যদিও বা পাহাড়ের দিক থেকে আমি 1 নম্বরে রাখবো হচ্ছে বান্দরবানকে, তবে পাহাড় আর নদী এই দুইয়ের সংমিশ্রণে অবশ্যই 1 নম্বরে রাখতে হবে রাঙামাটিকে। আর রাঙামাটি যে দেখেনি সে বাংলাদেশের কিছুই দেখেনি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন একবারের জন্য হলেও জীবনে রাঙামাটি, মাইনি, মারিশা, এই বাগাইছড়ি, হরিণা, এই সমস্ত জায়গাগুলো ঘুরে যাওয়ার, নিজের দেশটাকে দেখবার। টাকা পয়সা খরচ করে পৃথিবীর বহু দেশ গিয়েছেন হয়তো, কিন্তু দেখতে পাননি এই অপরূপ সৌন্দর্যের এই জায়গাটা। তো বন্ধুরা, এখন আমরা যে পয়েন্টটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মূলত
খুব মানে ন্যারো পয়েন্ট, অর্থাৎ এখান দিয়ে নৌকা আটকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এখানে পানির পরিমাণ খুব কম এবং এখানে খুব ছোট ছোট দ্বীপ, মানে চারিদিকে এত পরিমাণে দ্বীপ, মানে যার কারণে নৌকা আটকে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। যে দেখছেন এই সমস্ত দ্বীপগুলোতে মানুষ কোনোটাতে বসবাস করে কোনোটাতে করে না, কিন্তু প্রচুর দ্বীপ হওয়ার কারণে মানে আমাদের ক্যাপ্টেনকে রীতিমতো আঁকিবুকি করে চলতে হচ্ছে। আর আমরা কিন্তু এই যে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছি, আর একটু দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মাইনি, আর সেখানে আমাদের যাত্রা শেষ হবে। এই যে দেখুন ছোট্ট একটা দ্বীপ, আর এই দ্বীপগুলো মানে এতটাই পানির কাছাকাছি বা এখান থেকে আমরা এতটাই মানে কাছাকাছি মানে যাচ্ছি যে নৌকা যে কোনো সময় মানে চরে আটকে যেতে পারে। আর এখানকার পানি কম বেশি হওয়ার সুযোগটা আসলে খুব কম, খুবই কম। তো বন্ধুরা, আমরা এবার সামনে একটা একেবারে ন্যারো চ্যানেল পার হব। এই যে সামনে যে পয়েন্টটা দেখছেন, এখানে এসে কিন্তু আমাদের ক্যাপ্টেন নৌকার স্পিড একেবারে কমিয়ে দিয়েছে, কারণ এখানে নাকি ঠেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো একেবারে আমাদের ক্যাপ্টেন মানে কী বলবো, স্পিড একেবারেই কমিয়ে দিয়েছে আমাদের চুগান বা ক্যাপ্টেন যাই বলেন না কেন, এবং এখানে খুব ধীরে পার হচ্ছে, কারণ একটু বিপদ হলে আটকে যাবে, আর আটকে গেলেই নৌকা এখান থেকে ছড়ানো মানে খুব কঠিন একটা বিষয়। সামনে দেখা যাচ্ছে মাইনি বাজার, আর সেটাই আমাদের আজকের গন্তব্য। কিছুক্ষণের মধ্যেই সেখানে আমরা গিয়ে নামবো। তো আমরা এই মুহূর্তে পার হচ্ছি একেবারে ন্যারো পয়েন্ট, মানে আজকের যে আমাদের জার্নি, সেই জার্নির সবচাইতে ন্যারো পয়েন্ট হচ্ছে এই মাত্র আমরা পার হচ্ছি, এবং সেই ন্যারো পয়েন্টেই আমরা আছি, ন্যারো চ্যানেলে আছি। এখান দিয়ে পার হতে পারলে আপাতত আর বাধার কোনো সিন নেই আর কি। তো সামনে মাইনি পয়েন্টে আবার চেকপোস্টও আছে, আর্মি চেকপোস্ট আছে, সেখানে চেকিং হবে, তারপর আবার নৌকা ছেড়ে দেবে মারিশা বাগাইছড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, সকলের প্রতি অনুরোধ, আমি এর আগে কখনো আমার কোনো ভিডিওতে সেভাবে বলিনি যে আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। তবে সত্যি কথা, আপনাদের একটা পজিটিভ কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়। তো একদম ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি, খুব একটা সময় আর বাকি নেই। কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব, আমাদের বোট বার্থিং করবে এখানে, এবং আমার যিনি অফিস স্টাফ তিনিও আমাকে ওয়েলকাম জানানোর জন্য রীতিমতো অনেক আগেই এখানে এসে বসে আছে। আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই রবি কিংবা টেলিটক সিম নিয়ে আসবেন, কারণ জিপির কোনো প্রকারের নেটওয়ার্ক এখানে নাই। অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই 3 জেলা ট্যুরের জন্য আপনি জিপি সিম অ্যাভয়েড করবেন, মানে গ্রামীণ ফোন অ্যাভয়েড করবেন। এখানে টেলিটক এবং রবি এই দুইটো সিম হচ্ছে প্রপার নেটওয়ার্ক পায়, না হলে জিপিতে কোনো প্রকারের নেটওয়ার্ক পায় না বললেই চলে, একেবারে জিরো। সো অবশ্যই ভ্রমণের সময় আপনারা এই সমস্ত এলাকায় জিপি পরিহার করে টেলিটক অথবা রবি সিম ইউজ করবেন। তো বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মাইনি বাজার, এখানেই আমাদের বোট ভিড়ে যাবে এবং আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ আগামীতে আরও লং ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, এবং আপনাদেরকে যথেষ্ট বিনোদন দেওয়ার চেষ্টা করব। ইচ্ছা আছে আগামীতে অবশ্যই দেশের বাইরে ভ্রমণ করার। দেখা যাক আল্লাহ তাআলা সেই তৌফিক দিন কিনা। সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে এই প্ল্যাটফর্মে একটু সারা দুনিয়া ঘুরে দেখার সুযোগ করে দেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।